সবাইকে আমন্ত্রণ আজকের পর্বে। পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। পাকিস্তান ক্রিকেটে দুর্নীতির চোরাস্রোত যে বইছে তার প্রথম আভাস আমি পাই ১৯৯০ সালের এপ্রিলে অস্ট্রেলেশিয়া কাপের ফাইনালের আগে। শারজায় ম্যাচের কয়েকদিন আগে থেকেই গুঞ্জন রটেছিল যে আমরা অস্ট্রেলিয়ার কাছে হারতে যাচ্ছি, এবং এই খবর শেষমেশ জাভেদের কানে পৌঁছায়, যে আবার ইমরানকে সেটা জানায়। ইমরান আমাদের ড্রেসিং রুমে ডাকল এবং সোজা জানিয়ে দিল যে আমরা সবাই যেন নিজেদের সেরাটা খেলি। সেটা নিশ্চিত করতে কাপে এযাবৎ জেতা আমাদের ১৪,০০০ পাউন্ড প্রাইজ মানি সে আমাদের নিজেদের জয়ের পক্ষেই বাজি ধরবে। আমরা ঠিকই জিতলাম এবং টাকাটাও পেলাম। আমার কাছে মনে হয়েছিল এটা বেশ ভালো একটা দিনের কাজ। আমি তখন যা বুঝিনি এবং বাইরের বেশিরভাগ মানুষ আজও যা বোঝে না, তা হল আমাদের সিস্টেমটা দুর্নীতির জন্য কতটা নাজুক ছিল। কারণ সত্যি বলতে পুরো পাকিস্তানের সমাজটাই এমন ছিল। আপনি যখন পাকিস্তান ক্রিকেট দলের সদস্য হন তখন আপনি জনসংখ্যার অত্যন্ত ক্ষুদ্র একটা এলিট শ্রেণীতে ঢুকে যান, যাদের ঘিরে ঘুরঘুর করে এক গাদা পরগাছা। আপনার কাছে টাকা আছে, আপনার গ্ল্যামার আছে, আপনার সব জায়গায় অবাধ যাতায়াত আছে। বাইরের মানুষজন এই জিনিসগুলোর জন্যই লালায়িত থাকে। তাই শুভানুধ্যায়ী আর অশুভানুধ্যায়ী সবার কাছেই আপনি দারুণ আগ্রহের কেন্দ্রবিন্দু। যখন কারো সাথে আপনার পরিচয় হয় তখন আপনি কিভাবে বুঝবেন কে কেমন? যখন আপনাকে চমৎকার সব জিনিস সেধে দেওয়া হয় আপনি কিভাবে বুঝবেন কোনটা নিরাপদে নেওয়া যায়? আপনি বাধ্য হয়েই সেই সব মানুষদের ওপর ভরসা করেন যাদের আপনি সবচেয়ে বেশি দিন ধরে চেনেন, পরিবার আর পুরনো বন্ধুবান্ধব। কিন্তু তারাও ততটাই ভয়ঙ্কর হতে পারে। আপনার তাদের প্রতি বাধ্যবাধকতার সুযোগ নিয়ে তারা আপনার গার্ড ভেঙে ঢুকে পড়তে পারে। পাকিস্তান ক্রিকেটে প্রতিভার অভাবের চেয়ে বরং সঠিক উপদেশের অভাবেই বেশি ক্যারিয়ার ধ্বংস হয়। পাকিস্তান ক্রিকেটে অপেক্ষাকৃত ধারাবাহিক একটা সময়ের ফায়দা আমি পেয়েছিলাম। নিজেদের মধ্যে যত মতবিরোধই থাকুক না কেন, ইমরান আর জাভেদ ছিলেন আপোষহীন নেতা, যারা উচ্চ মানদণ্ড বেঁধে দিয়েছিলেন, এবং সেই মানদণ্ড ছুঁতে পারাটাকে আমি নিজের জন্য সম্মানের মনে করতাম। যখন আবার দুর্নীতির ফিসফাস শুরু হল তখন দলের ক্ষমতার সমীকরণ পুরোপুরি পাল্টে গেছে। ইমরান অবসর নিয়েছে, জাভেদকে একপাশে সরিয়ে দেওয়া হয়েছে, আমাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, আর সেলিম মালিকের কাছে অধিনায়কত্ব থাকলেও তার প্রতি কারো বিশেষ সম্মান নেই। এটা এমন একটা দল হয়ে দাঁড়িয়েছিল যার কোনো নির্দিষ্ট নেতা ছিল না, কিন্তু অনেকেই মনে করত তাদের নেতা হওয়া উচিত, আর তারা সবাই স্তাবক আর চাটুকার পরিবেষ্টিত ছিল। আমি স্বীকার করছি, এটা এমন একটা দল ছিল যার প্রতি আমার নিজেরও আগ্রহ খুব কম ছিল। যদিও আমি কখনোই অধিনায়কত্ব পাওয়ার জন্য লালায়িত ছিলাম না, এবং কাজটা আমি খুব একটা ভালো করতেও পারিনি, কিন্তু আমাকে যেভাবে নামিয়ে দেওয়া হয়েছিল তা নিয়ে আমার মধ্যে তীব্র ক্ষোভ ছিল। যেসব সতীর্থের সাথে আমি বছরের পর বছর খেলেছি, যাদের আমি বন্ধু ভেবেছি, যাদের আমি নিজের বাড়িতে আপ্যায়ন করেছি, তারাই পরের মুহূর্তে আমার অধিনায়কত্বের অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল, আর পিসিবি সেটা হতেও দিয়েছিল। এখন আমি কিভাবে তাদের সাথে খেলব? হুমার পরামর্শ ছিল তাদের আর বন্ধু না ভেবে শুধু সহকর্মী হিসেবে দেখা। আর তাই ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আমি পাকিস্তান দলে ছিলাম ঠিকই, কিন্তু দলের অংশ ছিলাম না। আমি বল করতাম, আমি ব্যাট করতাম, আমি আমার স্কিলগুলো উজাড় করে দিতাম, কিন্তু নিজের সত্তাকে আমি যতটা সম্ভব কুটিয়ে রাখতাম। টিম মিটিংয়ে গিয়ে আমি মুখ বুজে থাকতাম, মাঠের বাইরে আমি সতীর্থদের যতটা সম্ভব এড়িয়ে চলতাম। বিশেষ করে যেই তখন ক্ষমতায় থাকুক না কেন, আর তখন তো ঘন ঘন অধিনায়ক বদলাচ্ছিল, তার সামনে মাথা নোয়ানোর কোনো ইচ্ছে আমার ছিল না। আমি যখন নিজেকে দূরে সরিয়ে রেখেছি তখন অন্যদের নানা এজেন্ডা ডালপালা মেলতে শুরু করেছে।
পাকিস্তান কোনো টেস্ট হারলেই যেমনটা হয়, ১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে ক্রাইস্টচার্চের শেষ দিনে নিউজিল্যান্ডকে অল আউট করতে না পারার পরও তেমনি গুঞ্জন ডালপালা মেলল। সহজ সত্যটা হল, ওয়াকার আর আমি ছিলাম পরিশ্রান্ত। আমরা বাজে ফিল্ডিং করেছিলাম, আর স্বাগতিকরা ভালো ব্যাট করেছিল। সেলিম মালিক তার বন্ধু আকরাম রাজাকে, একজন অফ স্পিনার, দলে নিয়েছিল, যে ওই কন্ডিশনে বেশ ভুগেছিল, কিন্তু তারপরও গুঞ্জন চলতেই থাকল। বিএনজেড সিরিজের শেষ ওয়ানডের দুদিন আগে আতা-উর রহমান আমার কাছে এলো। পরের ম্যাচটা পাতানো, সে বলল। দলের সবাই এটা নিয়ে কথা বলছে। আমি বুঝতে পারছিলাম না তার কথা কতটা সিরিয়াসলি নেব। আতা মানুষ হিসেবে ভালোই ছিল, কিন্তু অস্ট্রেলিয়ানরা যেমনটা বলে, নট দ্য ব্রাইটেস্ট ক্রেয়ান ইন দ্য বক্স, অর্থাৎ খুব একটা বুদ্ধিমান নয়। আমি সম্ভবত তাকে একটু হালকাভাবেই উড়িয়ে দিয়েছিলাম। আজ আমি আমার মায়ের বলা একটা প্রবাদের মর্ম বুঝতে পারি, বোকা বন্ধুর চেয়ে চালাক শত্রু থাকা ভালো। রশিদ লতিফ পরে দাবি করেছিল যে ওই শেষ ওয়ানডের আগের রাতে সেলিমের রুমে তাকে ডাকা হয়েছিল, যেখানে ওয়াকার, ইঞ্জি, বাসিত এবং আকরাম রাজাকে নানা প্রলোভন দেখানো হচ্ছিল। কে জানে এটা সত্যি ছিল কিনা। রশিদ লতিফ ছিল এক অদ্ভুত চরিত্র, উইকেট কিপিংয়ে দারুণ, আবার ইনসাইড ইনফরমেশন বা ভেতরের খবর দিয়ে সাংবাদিকদের হাত করতেও তার জুরিজি মেলা ভার। তার বোন মুহাজির কওমি মুভমেন্টের সাথে গভীরভাবে জড়িত ছিল। তার মধ্যেও রাজনীতি করার এক অতি উন্নত প্রবৃত্তি ছিল। তবে একটা ব্যাপার আমি নিশ্চিত করে বলতে পারি যে ৪ বছর পর আতা যে দাবি করেছিল যে আমি তাকে বাজে বল করার জন্য ৩-৪ লাখ রুপি সাধছিলাম, সেটা সর্বৈব মিথ্যে। আমরা ম্যাচটা হেরেছিলাম কারণ কেউ বাজে বল করেছিল তা নয়, বরং আমরা মাত্র ১৪-৪৫ রানে গুটিয়ে গিয়েছিলাম বলে। নিজেকে দূরে সরিয়ে রাখলেও আমি কিছু উদ্বেগজনক গুঞ্জন শুনতে শুরু করেছিলাম। ১৪ এপ্রিল ১৯৯৪, ভারতের বিপক্ষে অস্ট্রেলেশিয়া কাপের একটি ম্যাচের আগের দিন আমি শারজার হলিডে ইনে ছিলাম। পারস্য উপসাগরে ক্রিকেটের শুরুর দিকের সেই জৌলুস কিছুটা ফিকে হয়ে এসেছে তখন। আমরা ৫ তারকার বদলে ৩ তারকা হোটেলে থাকতাম। কোনো নিরাপত্তা ছিল না, কোনো গোপনীয়তা ছিল না। ফয়েরগুলোতে সবসময় গিজ গিজে ভিড় থাকতে। আপনি জানতেনই না কে কখন আপনার রুমে ফোন করে বসবে। আমি একটা ফোন ধরলাম, আর ওপাশ থেকে এক নিরাকার কণ্ঠস্বর বলল, কালকে তোমরা হারতেতে যাচ্ছ। আমি যখন জিজ্ঞেস করলাম কে বলছে, কণ্ঠস্বরটি বলল, তুমি জানো। আমি সত্যিই কিছুই জানতাম না। আমি যেই হোক না কেন তাকে ফোন রাখতে বললাম, আর বললাম সে যদি এটা না করে তবে আমি পুলিশ ডাকব। আর আমি কলটাকে খুব একটা সিরিয়াসলিও নিইনি। কিন্তু ইন্তেখাব যখন জানাল যে সেও একই ধরনের একটা কল পেয়েছে, সে একটা টিম মিটিং ডাকল। দেখে বোঝাই যাচ্ছিল ইন্তেখাব ঘাবড়ে গেছে। সে এর চেয়ে বেশি কড়াকড়ি কখনো করতে পারত না। আগামীকাল আমরা ভারতকে হারাতে যাচ্ছি, সে বলল। আর কেউ যদি এই কলগুলোর ব্যাপারে কিছু জেনে থাকে, তবে তার এখনই বলা উচিত। যদিও কেউ সামনে আসেনি, সে ১ সপ্তাহ পর ফাইনালের ফলাফলের ওপর রানার আপদের $১০,০০০ চেক বাজি ধরে বসল। আর এই ফাইনালেও আমরা ইংল্যান্ডকে হারালাম। জুলাইয়ে একটা ট্রেনিং ক্যাম্পের জন্য আমি যখন ইংল্যান্ড থেকে পাকিস্তানে ফিরলাম, আমি এইসব নিয়ে ইমরানের সাথে কথা বললাম। মানুষ যদি সত্যিই ম্যাচ বেচতে শুরু করে থাকে, তাহলে কি হবে? আমি জানতাম এটা সম্ভব। আমার কিছু সতীর্থ ছিল অত্যন্ত সহজ সরল এবং দুনিয়াদারি সম্পর্কে অজ্ঞ, যেমনটা একসময় আমিও ছিলাম। মুশি, উদাহরণস্বরূপ, ১০ সন্তানের এক পরিবার থেকে এসেছিল। যখন সে প্রথম জাতীয় দলে যোগ দেয়, সে জীবনেও লিফট ব্যবহার করেনি। আমি তাকে প্রথমবার দেখেছিলাম একটা হোটেলের ফয়েরে রুমের চাবি হাতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকতে। সে জানত না কোথায় যেতে হবে বা কী করতে হবে। আমি তাকে পথ চিনতে সাহায্য করেছিলাম। তো এখন আমার কি করা উচিত? এসব থেকে দূরে থাকো আর নিজের পারফরম্যান্সের দিকে নজর দাও, ইমরান উপদেশ দিল। এটা নিশ্চিত করো যেন কেউ বলতে না পারে
যে তুমি চেষ্টা করনি। আমরা যখন টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কায় গেলাম, আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করলাম। কলম্বোর এক ভয়ানক ধীরগতির পিচে আমি ৪৩ রানে ৫ উইকেট নিলাম, যেখানে স্বাগতিক দল মাত্র একজন মিডিয়াম পেসার নিয়েছিল, যে কোনো উইকেটই পায়নি। ওয়াকার আর আমি ২ টেস্টে ২৭টি উইকেট ভাগাভাগি করে নিলাম। ক্যান্ডিতে প্রথম ইনিংসে তো কোনো বোলিং পরিবর্তন ছাড়াই আমরা দুজন বল করে গেলাম। টেস্ট আর ওয়ানডেতে স্বাগতিকদের ধসিয়ে দেওয়ার পর আমরা বেশিরভাগই সিঙ্গার ট্রফির অপেক্ষায় তাজ হোটেলে ২ সপ্তাহ বেকার সময় কাটালাম। এটা ছিল আরেকটা অদ্ভুত বিরতি। সব জায়গায় মানুষ গিজগিজ করছে। মনে হচ্ছিল সবারই ওখানে থাকার কোনো না কোনো কারণ আছে, যদিও সব কারণ স্পষ্ট ছিল না। হুমা আর আমি ৪ দিনের জন্য মালদ্বীপের মালেতেও ঘুরে এসেছিলাম। পরবর্তীতে সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার সেলিম পারভেজ এবং বুকমেকার আফতাব বাটের সাথে খেলোয়াড়দের চুক্তির নানা অভিযোগ ওঠে। আমি পারভেজকে চেহারায় চিনতাম এবং একবার তার সাথে অল্প সময়ের জন্য দেখাও হয়েছিল, কিন্তু বাট সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তবে সিঙ্গার ট্রফি পরে বেটিং সিন্ডিকেটের অনুপ্রবেশের কারণে কুখ্যাতি পেয়েছিল। কাছের একটা ক্যাসিনো ছিল তাদের প্রিয় আস্তানা। সেখানেই এম.কে. গুপ্তা ওরফে জন দ্য বুকি নিজেকে অস্ট্রেলিয়ান মার্ক ওয়াহ এবং শেন ওয়ার্নের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আমি জানি তাদের কিছু অস্ট্রেলিয়ান স্বদেশী এই প্রস্তাবের কথা শুনে সন্দেহ প্রকাশ করেছিল যে শুধু তাদের দেওয়া বিনোদনের জন্য হাজার হাজার ডলার দেওয়া হবে এবং পরে ছোটখাটো কিছু গুরুত্বহীন তথ্যের জন্য আরও দেওয়া হবে। কিন্তু বিশ্বাস করুন, এটাই ছিল তাদের কৌশল। দক্ষিণ এশিয়ার একজন খেলোয়াড় প্রায় প্রতিনিয়তই উপহার আর সুযোগ সুবিধা পেত। কেবল অনেক পরে গিয়েই তারা বুঝতে পারত যে এসবের সাথে কিছু শর্তও জুড়ে দেওয়া ছিল। চারপাশের এই আবহাওয়া আমাদের দৃষ্টিভঙ্গিতেও প্রভাব ফেলছিল। পাকিস্তান যখন অস্ট্রেলিয়ার সাথে খেলল, সেটা ছিল নিশ্চিতভাবেই একটা অদ্ভুত ম্যাচ। তাদের ৭ উইকেটে ১৭-৪৯ রান তাড়া করতে নেমে আমরা ২ উইকেটে ৮০ রানে ছিলাম। এমন সময় সাইদ আনোয়ার ক্র্যাম্প বা পেশিতে টান পড়ার কারণে রিটায়ার্ড হার্ড হয়ে ফিরে আসে, আর এই ক্র্যাম্প যেন এরপর দলের সবার মধ্যেই সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ে। যদিও পিচটা বেশ বাজে আচরণ করছিল, তারপরও সেলিম এবং বাশিতের মতো সাবলীল ব্যাটসম্যানরা যেভাবে খেই হারিয়ে ফেলেছিল তা ছিল সত্যিই বিভ্রান্তিকর। ওয়াকারের আগে ৮ ওভারে কোনো উইকেট না পেয়ে ৪৪ রান দিয়েছিল। ইন্তিখাব ম্যাচের পর ওই ৩ জনকে ডেকে পাঠায়, কারণ সে আরেকজন জুয়ারির কাছ থেকে একটা উদ্বেগজনক কল পেয়েছিল, যে দাবি করছিল সে ওই ম্যাচে টাকা খুইয়েছে, এবং ইন্তিখাব তাদের পারফরম্যান্স নিয়ে তাদের চেপে ধরে। ইন্তিখাব পরে দাবি করেছিল যে বাশিত নাকি ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছিল, যা বাশিত অস্বীকার করেছে। ওই সময় আমার মধ্যে কেবল এক ধরনের অস্বস্তি আর পারস্পরিক সন্দেহই কাজ করছিল। এটা এক চরম অদ্ভুত, অস্বস্তিকর অনুভূতি যখন আপনি এমন সব সতীর্থদের নিয়ে মাঠে নামেন যাদের নিয়ে আপনি নিজেই সন্দিহান। আপনি তাদের প্রতিটি কাজের দিকে খেয়াল রাখেন। আপনি তাদের প্রতিক্রিয়াগুলো খুঁটিয়ে দেখেন। যখন তারা কোনো ভুল করে আপনি ভাবতে বাধ্য হন। যখন তারা কিছু বলে আপনি সেটা নিয়ে চিন্তায় পড়ে যান। আপনার মনের এক অংশ কৌতূহলী থাকে, আর অন্য অংশটা কিছুই জানতে চায় না। ক্রিকেট এক অনিশ্চয়তার খেলা। তখন আপনার প্রশ্ন জাগে, এই খেলাটা আসলে কতটা অনিশ্চিত? অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে আমি আমার পুরো কোটা বল করে ২৪ রানে ৩ উইকেট নিই, আর ৩৩ বলে ১৬ রান করে শেন ওয়ার্ন এবং স্টিভ ওয়ার সামনে আটকে থাকার পর গ্লেম ম্যাকগ্রাকে সজোরে হাঁকাতে গিয়ে বোল্ড হই। আমি জানতাম আমি চেষ্টা করছিলাম। আমি জানতাম আরও অনেকেও চেষ্টা করছিল। কিন্তু সবাই কি চেষ্টা করছিল? সবচেয়ে হতাশার ব্যাপার ছিল যে আমরা চাইলেই কতটা দারুণ হতে পারতাম। আমির সোহেলের ড্যাশিং ওপেনিং পার্টনার হিসেবে সাইদ আনোয়ারের উত্থান ঘটেছিল। ইঞ্জি দারুণ ফর্মে ছিল, আর আমার পুরনো বন্ধু ইজাজও ফিরে এসেছিল। পাকিস্তানে ফিরে আমরা অস্ট্রেলিয়ানদের মুখোমুখি হলাম।
তারা তখন এক উদীয়মান দল। 1 বছরের মধ্যেই তারা তা করে দেখাবে যা আমরা কখনোই পুরোপুরি করে দেখাতে পারিনি। ক্যারিবিয়ানে ওয়েস্ট ইন্ডিজকে হারানো। ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষের ঠিক আগে তারা প্রথম ইনিংসে 25-52 রানে এগিয়ে ছিল এবং হাতে 8 উইকেট অক্ষত ছিল। এরপর ওয়াকার আর আমি বল রিভার্স করাতে শুরু করলাম। সে মার্ক ওয়াহকে ইয়র্কারে ফেরাল, আর আমি পরের ওভারেই মাইকেল বেভান এবং স্টিভ ওয়াহকে তুলে নিলাম, আর শেষমেশ 53 রানে 5 উইকেট নিয়ে শেষ করলাম। এই টেস্টটিকে ন্যায্যভাবেই সর্বকালের অন্যতম সেরা টেস্টগুলোর একটি হিসেবে গণ্য করা উচিত। তবে দুঃখজনকভাবে এর সাথে কিছু নোংরা স্মৃতি জড়িয়ে আছে। টার্নিং উইকেটে আমাদের সামনে 314 রানের টার্গেট দাঁড়ায় এবং শেন ওয়ার্ন আর টিম মেকে সামলে শেষ দিনে আমাদের শেষ 7 উইকেটে প্রয়োজন ছিল 1549 রান, যেখানে আমাদের সেরা ব্যাটার সেলিম কেবল আউট হয়ে ফিরেছে। ওয়ার্ন আর মে পরে অভিযোগ করেছিল যে ওই দিন সন্ধ্যায় সেলিম নাকি তাদের বাজে বল করার জন্য টাকার প্রস্তাব দিয়েছিল। আমার জানা মতে আর কেউ এই ব্যাপারে জানত না, আমি তো অবশ্যই না। যখন ইঞ্জি শেষ উইকেটে মুশির সাথে 57 রানের জুটি গড়ে আমাদের ম্যাচ জেতাল, তখন আমি এটাকে নির্ভেজাল জয় হিসেবেই মেনে নিয়েছিলাম এবং মন খুলে উদ্যাপন করেছিলাম। রাওয়ালপিন্ডির ওয়ানডে জয়েও আমি একইভাবে মেতে উঠেছিলাম যে ম্যাচের আগে। পরবর্তীতে দাবি করা হয়েছিল সেলিম নাকি মার্ক ওয়াহকে তার উইকেটের বিনিময়ে টাকার প্রস্তাব দিয়েছিল। সত্যি বলতে আমি সেলিমকে ওই সিরিজের চেয়ে ভালো ব্যাট করতে আর কখনো দেখিনি। সে রাওয়ালপিন্ডিতে 347 এবং লাহোরে 143 রান করে আমাদের টেস্ট হার থেকে বাঁচায় এবং লিড ধরে রাখে। এটা খুব সম্ভব যে আমাদের তৎকালীন অধিনায়ক 1994 সালে বিশ্বের সেরা ব্যাটসম্যান ছিলেন। ওয়ার্নের বিপক্ষে তার চেয়ে সাবলীল আর কেউ ছিল না। যে ওয়ার্ন তখন বিশ্বের সেরা স্পিনার এবং হয়তো বিশ্বের সেরা বোলার হিসেবে আবির্ভূত হয়েছে। এই ব্যাপারটাই পরবর্তীতে ঘটা ঘটনাগুলোকে আরও বেশি বিভ্রান্তিকর এবং ট্র্যাজিক করে তোলে। আমি ওই টেস্টগুলোতে একদম ফ্ল্যাট উইকেটেও জোরে বল করেছিলাম। রাওয়ালপিন্ডিতে স্টিভ ওয়াহকে করা একটা স্পেল আমার সেরা স্পেলগুলোর মধ্যে অন্যতম হিসেবে গণ্য করি। আমি চোটের চিকিৎসা নিতে মাঠের বাইরে ছিলাম এবং বল করার সুযোগের জন্য অপেক্ষা করতে হয়েছিল। তাই আমি যখন বল হাতে পেলাম তখন আমি তাকে আক্ষরিক অর্থেই বোমা বর্ষণ করার মুডে ছিলাম। নিজের আত্মজীবনীতে স্টিভ লিখেছে, হয়তো ওয়াসিম আমাকে পছন্দ করত না, অথবা আমি ভুল সময়ে ভুল জায়গায় ছিলাম। আসলে দুটোই কিছুটা সত্যি স্টিভ। আমি তাকে আসলেই ঘৃণা করতাম, অবশ্যই ব্যক্তিগতভাবে নয়, পেশাদারি জায়গা থেকে। সে ছিল প্রচণ্ড রকম নাছোড়বান্দা। তাকে দেখতে হয়তো খুব স্টাইলিশ লাগত না, কিন্তু সে সব সময় লাইনের পেছনে দাঁড়িয়ে আপনার পথ আগলে রাখত। বাউন্সারের বিপক্ষে তাকে অস্বস্তিকর দেখাত এবং সে বলটা শরীরেই হজম করত। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম সে আসলে দুর্বল নয়। সে স্রেফ হুক করাটাকে খুব বেশি ঝুঁকিপূর্ণ মনে করে বাদ দিয়ে দিয়েছিল। সে জানত সে একজন গুরুত্বপূর্ণ উইকেট। সে নিজের উইকেটের কড়া দাম আদায় করত। তবুও আমরা তাকে আটকে রাখতে পেরেছিলাম। এই জয়টা আমাদের সেরা অর্জনগুলোর একটি বলে মনে হয়েছিল। এরপর সাইনাসের অপারেশনের জন্য আমি লন্ডনে গেলাম। দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ে সফরে আমাদের সম্ভাবনা নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলাম। অন্তত আমার মনে হয়েছিল এই সফরটা আগের বারের চেয়ে খারাপ হতে পারে না। আমি ভুল ছিলাম। এটা আরও খারাপ ছিল। আমি ম্যান্ডেলা ট্রফির বেস্ট অফ 3 ফাইনাল সিরিজের ঠিক আগেই জোহানেসবার্গে পৌঁছালাম। অপারেশনের পর আমি ম্যাচ ফিট ছিলাম না, কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় ছিল যে আমরা আবার আগের সেই অবস্থায় ফিরে গেছি। আবারও নিজেকে একজন সম্পূর্ণ বহিরাগত মনে হতে লাগল। একটা সুখী ক্রিকেট দলের মধ্যে যে হাসি ঠাট্টা আর আড্ডা থাকে তার ছিটে ফোঁটাও সেখানে ছিল না। মানুষজন সব সময় তটস্থ থাকত, সন্দেহ নিয়ে আশেপাশে তাকাত। আপনি রুমে ঢুকলে তারা কথা বলা থামিয়ে দিত। আমি নীরবতার নীতি বেছে নিলাম। হুমা সাথে ছিল না,
তাই আমার মন খুলে কথা বলার মতো কেউ ছিল না। ঠিক আছে, আমি ভাবলাম, আমি নিজের মতো থাকব, একা বাইরে যাব, নিজের অবসর সময়টা উপভোগ করার চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকা ওই সময় ছিল একটা জমকালো পার্টি কান্ট্রি। নাইট লাইফ ছিল দারুণ প্রাণবন্ত। কিন্তু কিছু ঘটনা ঘটছিল যা আমি চাইলেও উপেক্ষা করতে পারছিলাম না। আগের গ্রীষ্মের অভিজ্ঞতা থেকেই আমরা জানতাম যে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে বোর্ডে রান তোলাটা কতটা জরুরি। হ্যান্সি ক্রুনিয়ের দল প্রথমে ব্যাট করতে খুব ভালোবাসত। তারা ছিল অসাধারণ এক ডিফেন্সিভ দল, বোলিংয়ে নিয়ন্ত্রিত আর ফিল্ডিংয়ে ক্ষিপ্র। কিন্তু রান তাড়া করার মতো ব্যাটিং কোয়ালিটি তাদের ছিল না। বল, বিশেষ করে তাদের মাঝারি মানের ফ্লাডলাইটের নিচে, রীতিমতো সাপের মতো বাঁক নিত। অথচ ওয়ান্ডারার্সে টস জিতে আমরা রান তাড়া করার সিদ্ধান্ত নিলাম এবং ফলাফল হল বিপর্যয়। ইজাজ আর বাসিদ বাউন্ডারিতে ক্যাচ তুলে দিল। সেলিম, রশিদ লতিফ আর আমির সোহেল রান আউট হল। আমরা ২২ রানে ৬ উইকেট হারালাম। কেপটাউনের নিউল্যান্ডসে দ্বিতীয় ফাইনালের আগে যখন আমরা একত্রিত হলাম, তখন বাতাসে একে অপরকে দোষারোপ করার গন্ধ ভাসছে। ইন্তিখাব প্রস্তাব দিল যে সবাই একটা পবিত্র তাবিজ ছুঁয়ে নিজেদের সততার শপথ নিক। কিন্তু সেলিম কোনো এক অদ্ভুত কারণে টস জেতার আগ পর্যন্ত এই অনুষ্ঠানে উপস্থিতই হল না। এবার প্রথমে ব্যাট করার যুক্তিটা আরও বেশি জোরালো ছিল। বৃষ্টির সম্ভাবনা ছিল। আর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর রান রেট অ্যাডজাস্টমেন্টের যে ফর্মুলা গ্রহণ করেছিল, তা আগে ব্যাট করা দলের জন্যই ব্যাপকভাবে সুবিধাজনক ছিল। ক্রোনিয়ে কয়েন ছুড়ল এবং সেলিমকে আবার জিততে দেখল। তারপর হাত দিয়ে মাথা চেপে ধরল আর চমকে উঠল যখন সেলিম বলল, আমরা আগে ফিল্ডিং করব। ড্রেসিং রুমে বসে মানুষজন অবিশ্বাসে মাথা নাড়ছিল। সেলিম কবির খানের বদলে তার বন্ধু আকরাম রাজাকে দলে নিয়েছিল। বাউন্স আর ক্যারি থাকা একটা পিচে একজন বাঁহাতি পেস বলারের বদলে একজন অফ স্পিনার। ২৬৬ রান তাড়া করতে নেমে যে বোলিং কন্ডিশনে আমরা হয়তো ফুল ফোটাতাম, সেখানে আমরা ৪২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিলাম এবং শেষমেশ ১৫৭ রানে হারলাম। সেলিম ছিল রহস্যময়। আপনি তাকে জিজ্ঞেস করবেন কি হচ্ছে, আর সে স্রেফ কাঁধ ঝাঁকিয়ে তা উড়িয়ে দিত, যেন সবকিছু ঠিক আছে, কিছুই গোলমেলে নয়। অন্যদিকে তার ডেপুটি লতিফ ছিল এক ভিন্ন মেরুর মানুষ। সারাক্ষণই মনে হতো সে চরম ক্ষুব্ধ, যা ছিল আরও খারাপ। ১৪ জানুয়ারি ১৯৯৫ সালে করাচির সাংবাদিক উসমান সিরাজির একটি রিপোর্ট প্রকাশিত হয় ফ্রন্টিয়ার নিউজে। যে সাংবাদিকের সাথে রশিদ এতই ঘনিষ্ঠ ছিল যে তারা এক রুম শেয়ার করছিল। ভাইস ক্যাপ্টেন প্ল্যানিং টু রিটার্ন ইন ডিসগাস্ট। বিরক্ত হয়ে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন ভাইস ক্যাপ্টেন। সেখানে ঘোষণা দেওয়া হয় যে দলের অভ্যন্তরীণ কোন্দলে হতাশ হয়ে রশিদ সফর থেকে সরে দাঁড়াতে চাইছে, যে কোন্দলের জন্য সে নিজেই অন্তত আংশিক দায়ী ছিল, এবং সেগুলো ঠিক করার জন্য সে বিন্দুমাত্র চেষ্টাও করেনি। টস আর ব্যাটিং নিয়ে এসব কী সব কথা উঠছে? পরের টিম মিটিংয়ে কেউ একজন হুট করে বলে উঠল। চারদিকের চেঁচামেচির মধ্যেই আমি কথা বলার চেষ্টা করলাম। গাইজ, এসব কি হচ্ছে? আমি বললাম। আমরা কি শুধু আমাদের ক্রিকেটটা উপভোগ করতে পারি না, আর একে অপরের প্রতি একটু ভালো আচরণ করতে পারি না? একে অপরের প্রতি দোষারোপ আর পাল্টা অভিযোগের মাত্রা যখন আরও বাড়ল, আমি উঠে দাঁড়িয়ে বেরিয়ে গেলাম। আমি চরম বিরক্ত, ক্লান্ত, এই সব কিছুর ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলাম। এরকম সতীর্থ পাওয়ার জন্য আমি কি এমন পাপ করেছিলাম? আমাকে খাদের কিনারে ঠেলে দেওয়ার পর তারা এখন একে অপরের পেছনে লেগেছে। ওয়ান্ডারার্সে আমাদের টেস্টের কয়েকদিন আগে ওয়াকার আর রশিদ দুজনেই নিজেদের আনফিট ঘোষণা করল। ওয়াকার মেরুদণ্ডে স্ট্রেস ফ্র্যাকচার নিয়ে দেশে ফিরে গেল, আর রশিদ পিঠের ব্যথার কথা বলল। মঈন দলে ঢুকল, কিন্তু কবির বা আতা, যারা ব্যাকআপ পেস বোলার ছিল, তাদের নেওয়া হল না। এর বদলে নির্বাচকরা ডেকে পাঠালেন আমের নাজিরকে, যে লন্ডন হয়ে পাকিস্তান থেকে ১৪ ঘণ্টার ফ্লাইট শেষে ম্যাচের দিন সকালে নামল।
এবং খেলা শুরু হওয়ার ৩৫ মিনিট পর মাঠে পৌঁছালে। বেচারা আমের, তার মধ্যে সম্ভাবনা ছিল, কিন্তু ৭ ওভার বল করার পরেই তার পেশিতে টান পড়ল, আর আমাদের বোলিং অ্যাটাক নেমে এলো ৩ জনে। আমাদের ব্যাটাররা ২ ইনিংসেই যখন আত্মসমর্পণ করল, আমরা ৩২৪ রানের বিশাল ব্যবধানে হেরে গেলাম। একজন পাকিস্তানি অধিনায়ক খুব কম সময়ে এমন হারের পর টিকে থাকতে পারে। এটা সেলিমের জন্য একটা বড় ধাক্কা ছিল। আর এর ফলে লাভবান হল রশিদ লতিফ, যে আগেভাগে নিজেকে সরিয়ে নিয়েছিল, এবং আমির সোহেল, যার নজর সবসময় থাকত নিজের উন্নতির দিকে। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ টেস্টের প্রথমটির জন্য হারারে পৌঁছানোর সময় আমরা একে অপরের দিকে তাকাতেও পারছিলাম না। যদিও তারা এর আগে কোনো টেস্ট জেতেনি, কিন্তু জিম্বাবুয়ে তখন বেশ ভালো একটা দল ছিল। ফ্লাওয়ার ভাইরা, স্ট্র্যাং ভাইরা, ডেভিড হাটন আর হিথ স্ট্রিক ছিল তাদের দলে। আমার মনে আছে অ্যান্ডি আর গ্র্যান্ড ফ্লাওয়ারকে আমি টানা ৭টা মেডেন ওভার দিয়েছিলাম, যারা বল লেন্থে পড়লে তা ছেড়ে দিত এবং আমাকে ক্লান্ত করে তুলে ২৬৯ রানের এক ম্যাচজয়ী জুটি গড়েছিল। দৃশ্যত বোম্বের বুকমেকাররা ওই টেস্টের সমস্ত বাজি বাতিল করে দিয়েছিল, কারণ তারা নিশ্চিত ছিল যে ম্যাচটা পাতানো। আসলে আমি কোনো কারণ দেখি না যে আমাদের পরাজয়টা আমাদের সাধারণ হতাশা, ব্যাটিংয়ে মনোযোগের অভাব এবং প্রতিপক্ষের কিছু অসাধারণ ক্যাচিং ছাড়া অন্য কোনো কারণে হয়েছিল। বুলায়তে আমি মেজাজ হারিয়েছিলাম। ৮৩ রানে ৮ উইকেট নিয়েছিলাম, হাটনের বুড়ো আঙুল ভেঙে দিয়েছিলাম, আর এম্পায়ারের হাত থেকে নিজের টুপি ছিনিয়ে নেওয়ার কারণে তিরস্কৃত হয়েছিলাম। কিন্তু ১৫ ফেব্রুয়ারি তৃতীয় টেস্টের প্রথম দিনেই যেন নরক ভেঙে পড়ল, যখন অস্ট্রেলিয়া থেকে খবর বেরোল যে ওয়ার্ন আর টিমে অভিযোগ করেছে আগের বছর পাকিস্তান সফরে সেলিম তাদের বাজে খেলার জন্য টাকার প্রস্তাব দিয়েছিল। রাওয়ালপিন্ডিতে ওয়ানডে নিয়ে মার্ক ওয়াহর অভিযোগও তখন প্রকাশ্যে আসে। সত্যি বলতে আমি বুঝতেই পারছিলাম না কাকে বিশ্বাস করব। তার ব্যাটিংয়ের আমি যতই প্রশংসা করি না কেন, মানুষ হিসেবে সেলিমকে আমার কখনোই খুব একটা ভালো লাগত না। আর অস্ট্রেলিয়ানরাই বা কেন এসব অভিযোগ বানাতে যাবে? এতে কোনো সন্দেহ নেই যে সেলিম একটা বড় ধাক্কা খেয়েছিল। সে সবকিছু অস্বীকার করেছিল। আমি কখনোই কারো সাথে মিশি না, সে বলেছিল। আমি খুব চুপচাপ স্বভাবের মানুষ। কিন্তু এখন এই ইস্যুটা এড়িয়ে যাওয়ার আর কোনো উপায় ছিল না। একে অপরের দিকে আঙুল তোলা এক ব্যাপার, কিন্তু এখন অন্যরাও আঙুল তুলছিল। এটা সত্যিই হয়ে দাঁড়িয়েছিল এভরি ম্যান ফর হিমসেলফ। সবাই শুধু নিজেকে বাঁচানোর চিন্তায় ব্যস্ত। একদিন সকালে আমরা ভিক্টোরিয়া ফলসে ঘোরার জন্য হোটেলের ফয়ারে জড়ো হলাম। রশিদ সেখানে ছিল না, বাসিত আলীও ছিল না। জানা গেল যে রশিদ তার অবসর ঘোষণা করেছে, কারণ সে আন্তর্জাতিক ক্রিকেট আর উপভোগ করছে না, আর সে বাসিতকেও তার সাথে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে গেছে। সোহেলকে উদ্ধৃত করে বলা হল যে সে বর্তমান জাতীয় দলের এমন অনেক খেলোয়াড়ের নাম বলতে পারবে যারা ম্যাচ হারার জন্য ঘুষ নিয়েছে। পিসিবি একটা তড়িঘড়ি সমাধানের চেষ্টা করল। বোর্ডের প্রতিনিধি সেলিম আলতাফ লাহোর থেকে এসে সবাইকে চুপ থাকতে বললেন, সম্ভবত এই কারণে যাতে তিনি রিপোর্ট করতে পারেন যে ফিক্সিংয়ের অভিযোগের কোনো ভিত্তি নেই। সেলিম এবং ইন্তিখাবকে বরখাস্ত করা হল, যদিও সরাসরি দুর্নীতির জন্য নয়, বরং মাঠে ফলাফলের জন্য তাদের দায়ী করা হল। সেলিমের বন্ধু আকরাম রাজা এবং তার শ্যালক ইজাজও বাদ পড়ল। পেপসি এশিয়া কাপের জন্য রশিদ আর বাসিত যেহেতু সাময়িকভাবে অবসরে, আমাদের নতুন নেতৃত্বের টিকিট হল মঈন খান আর সাইদ আনোয়ার, সাথে দলের ম্যানেজার হিসেবে অভিজ্ঞ খালিদ ইবাদুল্লাহ। আমার দিক থেকে বলতে গেলে আমি ত্যক্ত বিরক্ত হয়ে উঠেছিলাম। আমি হুমাকে ম্যানচেস্টার থেকে আমার সাথে যোগ দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সে আসলে ফ্লাইটে ছিল যখন আমি জানতে পারলাম যে পিসিবি ফতুয়া জারি করেছে শারজায় স্ত্রীদের আমাদের সাথে থাকার অনুমতি দেওয়া হবে না। আমি নতুন চেয়ারম্যান জুলফিকার বুখারীর কাছে গিয়ে বললাম যে আমি অনেক সহ্য করেছি, যদি এই সিদ্ধান্ত পরিবর্তন না করা হয় আমি স্রেফ খেলব না। জুলফিকার ছিলেন একজন ভদ্রলোক, প্রেসিডেন্ট লেঘারির নিয়োগ দেওয়া আইচিসনে পড়া এক কূটনীতিক।
নিজের বোর্ডের ঝামেলা আর অকারণে না বাড়িয়ে তিনি খুব কূটনৈতিকভাবে হুমার উপস্থিতির অনুমতি দিলেন। কিন্তু আমরা ভারত আর বাংলাদেশকে হারালেও মঈন চিকেন পক্সে আক্রান্ত হওয়ায় তাকে হারালাম এবং শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হলাম, যার ফলে ৬ বছরের মধ্যে প্রথমবারের মতো আমরা উপসাগরীয় অঞ্চলে ফাইনালে উঠতে ব্যর্থ হলাম। ভারত আমাদের আরও হতাশ করে কাপটা জিতে নিল। আমার ক্যারিয়ারে বেশ কিছু কঠিন সফর আমি পার করেছি, কিন্তু এমন স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি আর কোনো সফর শেষ করিনি। শেষ হলো আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন।